আজকে আলোচনা করব জাতীয় আয় নিয়ে, অর্থাৎ ন্যাশনাল ইনকাম নিয়ে। তো ন্যাশনাল ইনকাম বলতে কী বোঝানো হয়ে থাকে? ন্যাশনাল ইনকাম বলতে বোঝানো হয়ে থাকে কোনো একটি দেশে সিটিজেনদের দ্বারা, সেটি তারা ইকোনমিক টেরিটরির মধ্যে থাকুক বা না থাকুক, তাদের দ্বারা যে মোট একটি অ্যাকাউন্টিং ইয়ারে আয় হয়ে থাকে তার সমষ্টিগত ফলকে বলা হয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম আলোচনার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ টার্মস আলোচনা করা অবশ্যই দরকার। আমি ন্যাশনাল ইনকাম আলোচনার ক্ষেত্রে আজকে আলোচনা করব জিডিপি কী জিনিস, জিএনপি কী, এনএনপি, তারপরে এনডিপি, এবং সঙ্গে ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে ইনভেস্টমেন্ট, সেভিংস এর কী রিলেশনশিপ রয়েছে, ইনফ্লেশনের কী রিলেশনশিপ রয়েছে, তার সঙ্গে আলোচনা করব ক্যাপিটাল ফর্মেশনের কী রিলেশন রয়েছে। অর্থাৎ চেষ্টা করব যাতে ইকোনমির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো WBCS পরীক্ষাতে এসে থাকে বা যে টপিকগুলোর উপর প্রশ্ন এসে থাকে সেই সমস্ত বিষয়গুলোকে আজকে অল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখন টপিকে আসা যাক, জাতীয় আয়। ন্যাশনাল ইনকাম আলোচনার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ টার্মস আলোচনা করা অবশ্যই দরকার। নাম্বার 1, ইকোনমিক টেরিটরি। ইকোনমিক টেরিটরি, রেসিডেন্ট, সিটিজেন, সেক্টরস। এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের জাতীয় আয় আলোচনা করার পূর্বে এই সমস্ত টার্মসগুলো সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার। ইকোনমিক টেরিটরি বলতে কাকে বোঝানো হয়েছে? ভারতবর্ষের যে ইকোনমিক টেরিটরি কাকে বলা হয়? আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 1 ক্লজ 3, কন্টিনেন্টাল শেলফ আর্টিকেল অ্যান্ড টেরিটোরিয়াল ওয়াটার, এবং তার সঙ্গে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই তিনটি বিষয় 297 নম্বর ধারাতে কী হয়? ইকোনমিক অ্যাক্টিভিটি হয় যেখানে ফ্রি ক্যাপিটাল মোবিলিটি ঘটে, হয় যেখানে পিপলসরা কী করতে পারে? ফ্রিলি মুভ করতে পারে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারে। অর্থাৎ যে এলাকার মধ্যে বা যে টেরিটরির মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে এবং যেখানে ফ্রি ক্যাপিটাল মোবিলিটি ঘটে বা ক্যাপিটাল মুক্তভাবে সেখানে সার্কুলেট হতে পারে, এবং সেখানকার জনসাধারণ সেই টেরিটরির জনসাধারণ যাতে ফ্রিলি সেই জায়গায় ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে পারে, এইরকম এলাকাকে বলা হচ্ছে ইকোনমিক টেরিটরি। এখন আলোচনা করব রেসিডেন্ট এবং সিটিজেন, দুটি ভিন্ন কনসেপ্ট। রেসিডেন্ট সাধারণত ইকোনমিক যে অ্যাক্টিভিটি রয়েছে সেই ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে রেসিডেন্ট শব্দটি সংযুক্ত, আর সিটিজেন শব্দটি ভারতবর্ষের যে সংবিধান রয়েছে অর্থাৎ সেই সংবিধানে সিটিজেন শব্দটিকে উল্লেখ করা হয়েছে। সিটিজেন বলতে ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বলা হচ্ছে, আর রেসিডেন্ট বলতে সিটিজেন who resides in India plus non-citizen who resides in India। এই দুই ধরনের ব্যক্তিকে সাধারণত কী বলবো? রেসিডেন্ট বলবো। কার রেসিডেন্ট? ইন্ডিয়ান রেসিডেন্ট, অর্থাৎ ভারতবর্ষে তারা বাস করছে। আমাদের মূল আলোচ্য বিষয় রেসিডেন্টের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেই বিষয়টি নিয়ে আলোচনা বিষয়। এবার সেক্টরস, অর্থাৎ যে ন্যাশনাল ইনকাম হয়ে থাকে কোনো একটা ইকোনমির ক্ষেত্রে, সেই ইকোনমিতে যে সেক্টরগুলো ইনভলভ হয় বা যে সেক্টরগুলো থেকে আউটপুট হয় বা যে সেক্টরগুলো ইনকামগুলোকে সামেশন করা হয় বা অ্যাকুমুলেট করা হয়, সেই সেক্টরগুলো কিন্তু একটি রয়েছে প্রাইমারি সেক্টর, 2 নম্বর সেকেন্ডারি সেক্টর,
3 নাম্বার টার্সিয়ারি সেক্টর। আর এই 3 ধরনের সেক্টরে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বা বলা যেতে পারে আউটপুট, সেই আউটপুটগুলোকে একত্রিত করলে সাধারণত ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। এখন এটি সেক্টরাল পার্সপেক্টিভে ন্যাশনাল ইনকাম অর্থাৎ 3টে সেক্টর থেকে যা টোটাল আউটপুট বা প্রোডাকশন হয়ে থাকে বা ফিনিশড গুডস উৎপাদন হয় সেইটিকে ন্যাশনাল ইনকাম বলা যেতে পারে। অপরদিকে রেসিডেন্টসের ভিউ থেকে ন্যাশনাল ইনকাম হলো ভারতবর্ষের ভারতীয় ভূখণ্ডের মধ্যে বসবাসকারী নাগরিক বা নাগরিক নন এমন সমস্ত ব্যক্তিরা যে আয় করে থাকে, সেই আয়ের সঙ্গে যদি যারা ইন্ডিয়ান সিটিজেন বাট রিসাইড নট ইন ইকোনমিক টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ যারা বিদেশে বাস করে কিন্তু ভারতীয় নাগরিক, তাদের যে ইনকাম সেই ইনকামকে যোগ করলে পরে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। অর্থাৎ ইনকাম পার্সপেক্টিভে ন্যাশনাল ইনকাম এখানে আলোচনা করা যেতে পারে। আর একটি দিকে অর্থাৎ ইন্ডিয়ান যে রেসিডেন্টসরা রয়েছে তারা যে পরিমাণ খরচা করে থাকে সেই খরচাগুলোকে যদি একত্রিত করা হয় তাহলেও সাময়িকভাবে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। এবার আলোচনা করব ন্যাশনাল ইনকামের সঙ্গে যে সেক্টরগুলো যুক্ত রয়েছে। ন্যাশনাল ইনকাম এর সঙ্গে যে সেক্টরগুলো যুক্ত রয়েছে, প্রধানত 3টি সেক্টর যুক্ত রয়েছে। আমি আগেই বললাম, প্রাইমারি সেক্টর, 2 নাম্বার সেকেন্ডারি সেক্টর, 3 নাম্বার টার্সিয়ারি সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, কোয়াটারনারি অ্যান্ড কুইনারি। এই 2 রকমভাবে এই টার্সিয়ারি সেক্টরটিকে ভাগ করা হয়ে থাকে। সেকেন্ডারি সেক্টর বা প্রাইমারি সেক্টর কোনগুলোকে বলা হয়ে থাকে? এগুলো সাধারণত ন্যাচারাল যে সমস্ত ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে, সোর্সেস প্লাস এগ্রিকালচার, ফিশিং, ফরেস্ট্রি, এই সমস্ত যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো থেকে যে আউটপুটটা হয়ে থাকে সেইগুলোকে বলা হচ্ছে আউটপুট ফ্রম প্রাইমারি সেক্টর। এদিকে সেকেন্ডারি সেক্টরকে বলা হচ্ছে সাধারণত এটাকে ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটি রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্টটি থেকে যে আউটপুট হয়ে থাকে বা প্রোডাকশন হয়ে থাকে সেদিকে সেকেন্ডারি সেক্টরের আউটপুট বলা হয়ে থাকে। এবার টার্সিয়ারি সেক্টর সাধারণত আমরা কোনটাকে বলে থাকি? সার্ভিস সেক্টরটিকে বলে থাকি। এই সার্ভিসের মধ্যে আবার 2টি ভাগ রয়েছে, একটি নলেজ বেসড আর একটি অর্থাৎ একটি নলেজ বেসড আর একটি ইন্টেলিজেন্ট বেসড সার্ভিস। একটি নলেজ বেস আর একটি হচ্ছে ইন্টেলিজেন্স। অর্থাৎ যে সমস্ত সার্ভিসগুলো নলেজের উপর ভিত্তি করে প্রোভাইড করা হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে কোয়াটারনারি, আর যেগুলো ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে সেগুলো বলে কুইনারি। সাধারণত এইগুলো কোনগুলোকে বলা হচ্ছে? যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের পরিষেবা যেটি লয়াররা প্রোভাইড করে থাকেন বা ডাক্তাররা প্রোভাইড করে থাকেন সেই সমস্ত বিষয়গুলো। আর কুইনারি কোনগুলোকে বলা হচ্ছে? সাধারণত রিসার্চ উইংস বা নিউ টেকনোলজি বা ইনোভেশন, নিউ আইডিয়াস, এই সমস্ত যে সার্ভিসগুলো সেগুলোকে বলা হচ্ছে কুইনারি সার্ভিস। এখন প্রাইমারি সেক্টরের সঙ্গে যে ওয়ার্কাররা জড়িয়ে থাকে তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার। রেড কলার ওয়ার্কার অর্থাৎ ন্যাচারাল রিসোর্স, এগ্রিকালচার, ফিশারিজ এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার। এবার সেকেন্ডারি সেক্টরের সঙ্গে যারা যুক্ত থাকেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ওয়ার্কার তাদেরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। ব্লু কলার ওয়ার্কার। অপরদিকে টার্সিয়ারি সেক্টরের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। এর মধ্যে আবার যারা কুইনারি অর্থাৎ ইন্টেলিজেন্ট বেস সার্ভিস প্রোভাইড করে থাকে তাদেরকে বলা হয় গোল্ড কলার ওয়ার্কার। এই বিষয়গুলো বলার উদ্দেশ্যই হচ্ছে এখন পরীক্ষার যে কম্পিটিশান বৃদ্ধি পেয়েছে তাতে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে বা নলেজ বেসড কোশ্চেন আসতে পারে। সেই নলেজ বেসড কোশ্চেনের জন্য এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া হলো। অর্থাৎ প্রাইমারি সেক্টরকে বলা হয়, প্রাইমারি সেক্টরের ওয়ার্কারদের বলা হয় রেড কলার,
ব্লু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ওয়ার্কারদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার, টারশিয়ারি বা সার্ভিস সেক্টরের ওয়ার্কারদের বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। অপরদিকে এই টারশিয়ারির মধ্যে কুইনারি সার্ভিস প্রোভাইডার যারা থাকে তাদের বলা হয় গোল্ড কলার ওয়ার্কার। তো এই সেক্টর ওয়াইজ আমরা ন্যাশনাল ইনকামের বিষয়টাকে এখানে বললাম, অর্থাৎ এখান থেকে ন্যাশনাল ইনকাম কীভাবে হবে, অর্থাৎ এর যে টোটাল আউটপুট, অর্থাৎ এই আউটপুটের যে মার্কেট প্রাইস, এখানকার আউটপুটের যে মার্কেট প্রাইস এগুলোকে সংযুক্ত করা, আর টারশিয়ারি বা সার্ভিস সেক্টরের যে মার্কেট প্রাইস সার্ভিস প্রোভাইড করার জন্য সেগুলোকে যদি যোগ করা হয় তাহলে আমরা একটা ন্যাশনাল ইনকাম পাবো। তাহলে ন্যাশনাল ইনকাম আমরা সেক্টরাল ন্যাশনাল ইনকামটা আমরা পেয়ে গেলাম। এখন আলোচনা করব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলা হচ্ছে, ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলা হচ্ছে, এই শব্দ দুটোর মধ্যে দিয়ে এর ডেফিনেশন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ন্যাশনাল ইনকাম বলতে কাদের বলা হচ্ছে, যে ইন্ডিয়ান যারা ন্যাশনাল রয়েছেন, ইন্ডিয়ান ন্যাশনাল যারা রয়েছেন তারা ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন। আর ডোমেস্টিক কাদের বলা হচ্ছে, অর্থাৎ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, রেসিডেন্ট ইন ইন্ডিয়া। আমি আগেই বললাম রেসিডেন্ট কাদের বলা হয়, রেসিডেন্টের মধ্যে সিটিজেন যুক্ত থাকে প্লাস ফরেনার যুক্ত থাকে, অর্থাৎ তাদের যে টোটাল একটা ইকোনমিক টেরিটরির মধ্যে ইনকাম সেটি বলা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। আর ইন্ডিয়ান ন্যাশনাল যারা ভারতীয় ইকোনমিক টেরিটরিতে যারা রয়েছে তারা যে ইনকাম করছে তার সঙ্গে ভারতের বাইরে যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছে তারা যে ইনকাম করছে সেই ইনকামগুলোকে একত্রিত করে পাওয়া যায় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবারে আলোচনা করব ন্যাশনাল ইনকাম বা বলা যেতে পারে জিডিপি কী পদ্ধতিতে ক্যালকুলেশন করা হয়ে থাকে। অর্থাৎ জিডিপি সাধারণত মোট তিনটি পদ্ধতিতে ইয়ে করা হয়, ক্যালকুলেশন করা হয়। মেথড অফ ক্যালকুলেটিং জিডিপি, অর্থাৎ মোট তিনটি পদ্ধতিতে জিডিপিকে ক্যালকুলেট করা হয়ে থাকে। নাম্বার 1, একটি হচ্ছে কি প্রোডাক্ট মেথড, একটি হচ্ছে ইনকাম মেথড, আর একটি হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এই তিনটি ভাগে একটা দেশে জিডিপিকে ক্যালকুলেট করা হয়ে থাকে। প্রোডাক্ট মেথড কি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর, যেগুলো আমি বললাম সেক্টরাল আউটপুট যেটা হয় আউটপুট, প্রত্যেকটি সেক্টর সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারি হতে পারে। অর্থাৎ এই প্রত্যেকটা সেক্টর থেকে যে প্রোডাক্টটা উৎপাদন হয় বা বলা যেতে পারে যে আউটপুটটি পাওয়া যায় সেই আউটপুটগুলোকে যদি সংযুক্ত করা হয়, অর্থাৎ প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টরের যে প্রোডাক্ট বা বলা যেতে পারে ফিনিশ গুডস, সেই ফিনিশ গুডসের মার্কেট প্রাইস অনুযায়ী যদি তার সামেশন করা হয় বা যুক্ত করা হয় তাহলে জিডিপি পাওয়া যাবে। এবং সেই পদ্ধতিগত যে পদ্ধতিতে এই জিডিপি পাওয়া হলো সেটি বলা হয় প্রোডাক্ট মেথড। অর্থাৎ এখানে প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি ইউনিটের যে প্রোডাকশান, সেই প্রোডাকশানগুলো কীভাবে ফিনিশ গুডসে পরিণত হয়, প্রোডাকশান ইউনিটগুলোকে সাধারণত ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে প্রত্যেকটা স্টেজে তার যে ভ্যালু অ্যাডিশন হয়, ধরা যাক একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা পেন উৎপাদন করতে ধরা যাক এই মার্কারটা উৎপাদন করতে প্রথমে মার্কারের যে র মেটেরিয়াল প্লাস্টিক, সেই প্লাস্টিকটি উৎপাদন করা হলো। প্লাস্টিক উৎপাদনের করতে গিয়ে দেখা গেল প্লাস্টিকের মূল্য মার্কেট প্রাইস 100 টাকা। উৎপাদন করার পরে সেটি অন্য একটি ইউনিটে গেল, সেই 100 টাকার উপরে তার যে প্লাস্টিকের বডি তৈরি করা হলো, প্লাস্টিক বডিটা তৈরি করতে গিয়ে দেখা গেল সেক্ষেত্রে আরও 50 টাকা লাগলো। এবার তার
যে কালি বা যে রঙটি তার মধ্যে ঢালা হচ্ছে তার জন্য ধরা হলো কালারের জন্য আরও 5 টাকা। এইরকমভাবে টোটাল প্রত্যেকটা স্টেজে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এরকম প্রত্যেকটা স্টেজ 1, 2, 3 প্রত্যেকটা স্টেজে তার ভ্যালুগুলো অ্যাড হতে থাকবে এবং ফিনিশ গুডসে এখন লাস্ট দেখা গেল এই মার্কার পেনটি উৎপাদিত হয়ে গেল সম্পূর্ণভাবে এবং তার প্রোডাকশান কস্ট হলো এখানে 155 টাকা ধরা গেল। সাপোজ 155 টাকা হচ্ছে গিয়ে এই মার্কারটির ফ্যাক্টর কস্ট অনুযায়ী তার ভ্যালু, অর্থাৎ যে স্টেজগুলো প্রত্যেকটা স্টেজে যে ভ্যালুটা অ্যাড হলো সেই ভ্যালুগুলোকে অ্যাড করার পরে আমি টোটাল প্রাইস পেলাম বা বলা যেতে পারে ভ্যালুয়েশন পেলাম সেই মার্কারটির 155 টাকা। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে প্রোডাক্ট মেথড অর ভ্যালু অ্যাডিশন মেথড। এবার আলোচনা করব ইনকাম মেথড। ইনকাম মেথডটা কী বিষয়? আমরা একটা বিষয় এখানে খেয়াল করতে যে প্রোডাকশান করতে গেলে পরে যে কোনো প্রোডাকশান এই মার্কারটা প্রোডাকশান করতে গিয়েও কিন্তু 4টি বিষয় বা 4টি ইউনিট প্রয়োজন হয়। 4টি ইউনিট প্রয়োজন হয়। কী কী ইউনিট প্রয়োজন হয়? একটি হচ্ছে ল্যান্ড, একটি ক্যাপিটাল, একটি এন্টারপ্রেনারশিপ, ল্যান্ড, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লেবার। এই 4টি উপাদান বা ফ্যাক্টর, এই 4টি ফ্যাক্টর কী করে? 4টি ফ্যাক্টর এই মার্কারটি উৎপাদনের জন্য সহায়কের ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ ল্যান্ড একটি ফ্যাক্টর, যা ল্যান্ডের যে প্রাইস বা বলা যেতে পারে ভাড়া, সেটিকে আমি এখানে রেন্ট বলবো। এদিকে অর্থাৎ ল্যান্ডের ইনকাম যেটা সেটাকে রেন্ট বলবো। ক্যাপিটালের যে ইনকাম সেটাকে আমি কী বলবো? ইন্টারেস্ট। আর এন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোগ, যিনি মালিক বা যিনি কাজটি করছেন তার যে ইনকাম তাকে বলবো প্রফিট। আর লেবারের যে ইনকাম সেটিকে বলবো ওয়েজেস। অর্থাৎ এই 4টি ফ্যাক্টরের যে ইনকাম, সেই ইনকামগুলোকে যদি যোগ করা হয়, অর্থাৎ রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড ওয়েজেস, এই 4টি বিষয়কে যদি যুক্ত করি তাহলে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলোকে নিয়োজিত করা হয়েছে তাদের যে নিজস্ব ইনকাম, সেই ইনকামগুলোকে যদি সংযুক্ত করা হয় তাহলেও ন্যাশনাল ইনকাম বা জিডিপি পাওয়া যাবে। অর্থাৎ তার ইকুয়েশনটা হবে জিডিপি ইকুয়াল টু আর প্লাস আই প্লাস পি প্লাস ডাব্লিউ। অর্থাৎ এই ইকুয়েশনটি ইনকাম মেথড থেকে পাওয়া যাবে। তাহলে প্রোডাক্ট মেথড বোঝা গেল, এবার ইনকাম মেথড বোঝা গেল, এবার এক্সপেন্ডিচার মেথড। অর্থাৎ এবার উল্টো দিক থেকে ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেশন করার প্রচেষ্টাও করা যেতে পারে। অর্থাৎ যে দ্রব্যগুলো উৎপাদিত হলো সেই দ্রব্যগুলো যদি কনজামশনের দৃষ্টিভঙ্গি থেকে হিসাব করা হয়, অর্থাৎ উৎপাদিত দ্রব্য তো ভোগ করার জন্যই উৎপাদিত হয়েছে, তাহলে কোন কোন লেভেলে কনজামশন হয়েছে সেই টোটাল কনজামশনকে যদি যোগ করা যায় বা টোটাল ভোগকে যদি যোগ করা যায় তাহলেও একটা ন্যাশনাল ইনকামের হিসাব পাওয়া যায়। এক্সপেন্ডিচার মেথডে তাহলে কী বললাম? এক্সপেন্ডিচার মেথডে বললাম কি, যে ফিনিশ গুডস উৎপাদিত হয়েছে সেটি সাধারণত ভোগের জন্যই উৎপাদিত হয়েছে, অর্থাৎ ভোগ করার জন্যই তার উৎপাদন সম্ভব হয়েছে। তাই সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যে কনজামশান বা প্রত্যেকটা ক্ষেত্রে যে কনজামশান বা ভোগ সেটাকে যদি সংযোগ করা হয় তাহলে আমরা পাবো এক্সপেন্ডিচার মেথডে জিডিপি। যেমন এখানে স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশান রয়েছে যে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম। এটি হচ্ছে এক্সপেন্ডিচার মেথডের স্ট্যান্ডার্ড ইকুয়েশান। এখানে সি বলতে কী বোঝানো হচ্ছে? হাউসহোল্ড কনজামশান। হাউসহোল্ড কনজামশান মানে প্রাইভেট কনজামশান। জি ফর গভর্নমেন্ট কনজামশান। I for industrial consumption, real consumption বা investment।
x minus m, that means balance of goods and services export and import। অর্থাৎ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করার ফলে গুডস সার্ভিস এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার ফলে গুডস সার্ভিসেস এক্সপোর্ট ইম্পোর্ট করার ফলে যে ব্যালেন্সটা পাওয়া যাবে, অর্থাৎ যদি এক্সপোর্ট বেশি হয় তাহলে সেটা পজিটিভ ব্যালেন্স হবে এবং সেটা এর সঙ্গে যুক্ত হবে, আর যদি ইম্পোর্ট বেশি হয় তাহলে সেটি বিয়োগ হবে। তাহলে এখানে আমি কী পেলাম? কনজামশন অর্থাৎ প্রাইভেট কনজামশন এখানে কেন এক্সপেন্ডিচার বলা হচ্ছে? কারণ কনজামশনের পারপাসেই খরচাটা হয়ে থাকে, তাই সেক্ষেত্রে যাবতীয় খরচা প্রাইভেট যে ইন্ডিভিজুয়ালস রয়েছে তারা যে খরচাটা করে থাকে সেই সমস্ত খরচাটিকে সঙ্গে গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার, সেই গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা কনজামশনকে যদি যোগ করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল যে কনজামশন অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে সেটা ধরে নিতে হবে ইন্ডাস্ট্রি সেইটিকে ভোগ করে থাকে, তাহলে সেই দিক থেকে সেটি একটি কনজামশন। তাহলে এই তিনটেকে যোগ করবো, করে এক্স মাইনাস এম করবো, করলে পরে আমরা পাবো জিডিপি এক্সপেন্ডিচার মেথডে। তাহলে আমরা তিনটি মেথডে জিডিপি পাওয়া যায় সেটি আমরা দেখতে পেলাম। এবার আলোচনা করব এনএনপি, এনডিপি, এইগুলো কি, এই টার্মসগুলো দিয়ে কী বোঝানো হয়ে থাকে? এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনডি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনএনপি মানে হচ্ছে কি, যে টোটাল গ্রস জিএনপি থেকে যদি যত ফ্যাক্টরগুলোকে ব্যবহার করা হয় প্রোডাকশনের জন্য, সেই ফ্যাক্টরের যে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশনটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে এনএনপি পাওয়া যাবে। ডেপ্রিসিয়েশন কি, একটা ধরে নেওয়া যেতে পারে একটা মেশিনারি ব্যবহার করা হয়েছে, তাহলে মেশিনারিতে তার আয়ুকাল 10 বছর, তাহলে 10 বছর শেষে সেই মেশিনারিটাকে তো আবার রিপ্লেস করতে হবে, সেই জন্য প্রথম বছর থেকেই একটি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টটাকে সরে রাখা হয়, ধরে নেওয়া হয় সেই অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন বা অবক্ষয় মেশিনটির ঘটবে। তো সেই রকম টোটাল যে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যাবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, গ্রস ডোমেস্টিক জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন যদি করা হয় তাহলে আমরা পাবো কি এনডিপি। তাহলে এর সঙ্গে সংযুক্ত যে একটা বিষয় সেটি হলো ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম কী জিনিস? ডিসপোজেবল ইনকাম হলো, ধরা যাক পার ক্যাপিটা ইনকামটিকে আগে আমরা বুঝে নিই। পার ক্যাপিটা ইনকামটি কি? ধরা যাক টোটাল যে ন্যাশনাল ইনকাম রয়েছে, অর্থাৎ টোটাল ন্যাশনাল ইনকামকে যদি আমি পপুলেশন দিয়ে ভাগ করি, তাহলে যে অ্যামাউন্টটি আমি পাবো সেই অ্যামাউন্টটিকে বলা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মাথাপিছু আয়। এখন এই মাথাপিছু আয় ধরে নিলাম 100 টাকা। এই আয় থেকে সমস্ত রকমের কম্পালসারি এক্সপেন্ডিচার বাদ দিতে হবে, যেমন ট্যাক্স, আদার লায়াবিলিটি প্লাস আদার লায়াবিলিটি, এগুলো সব বিষয় বাদ দেওয়ার পরে ধরা যেতে পারে 100 টাকা টোটাল তার ব্যক্তির ইনকাম, সেই ব্যক্তির ইনকাম থেকে 30 টাকা ট্যাক্স এবং আদার লায়াবিলিটি 10 টাকা 20 টাকা বাদ দেওয়া হলো, বাদ দিয়ে 50 টাকা তার হাতে থাকে। এই 50 টাকা হচ্ছে ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ এই ইনকাম তার সম্পূর্ণ নিজস্ব, এখানে কোনো ধরনের আর কম্পালসারি কোনো এক্সপেন্ডিচার এর মধ্যে লুকিয়ে নেই, তাহলে একে বলা হয় ডিসপোজেবল ইনকাম। এবং এইখান থেকেই কনসেপ্টটা চলে আসে সেভিংস। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে সেভিংসের সঙ্গে বা ইনভেস্টমেন্টের সঙ্গে জিডিপির কী রিলেশন, সেটাও আমি আলোচনা করব। সেভিংস অ্যান্ড জিডিপি। সেভিংসটা কখন হয়ে থাকে? ধরা যাক, যেটা আমি বললাম, ইনকাম কোনো ব্যক্তি 100 টাকা ইনকাম হয়েছে, তার কনজামশন বাদ দেওয়া হয়েছে ধরা যাক 50 টাকা, তার ব্যালেন্স থাকলো 50 টাকা, অর্থাৎ এতে তার সেভিংস। এটা আমরা সকলেই জানি, কিন্তু এই সেভিংস যেটা, সেটিকে গ্রস সেভিংস বলা হচ্ছে। এই গ্রস সেভিংসের মধ্যে রিয়েলি তিনি যে পরিমাণ সেভিংসটি করবেন, যেটি অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল মার্কেটে যে সেভিংসের পার্টটি অ্যাজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসাবে
ফ্লো হবে বা সার্কুলেট হবে বা ইনভেস্টমেন্ট আকারে প্রোভাইড করা যাবে, সেই দিকে বলা হচ্ছে রিয়েল সেভিংস। রিয়েল সেভিংস ধরা যেতে পারে এই 50 টাকা সেভিংসের মধ্যে 20 টাকা সে সেভিংসে ফান্ড, কোনো সেভিংস ফান্ডে বা কোনো জায়গায় ইনভেস্ট করলো না বা কোনো জায়গায় সে জমা করলো না, তো 30 টাকা সে একটা ব্যাংকে সঞ্চয় করে রাখলো। তাহলে এই 30 টাকায় অ্যাকচুয়ালি রিয়েল সেভিংস, অর্থাৎ এই 30 টাকায় কিন্তু তখন মার্কেটে ফ্লো হবে, মার্কেটে সার্কুলেশন করবে। তাহলে এই রিয়েল সেভিংস ইকুয়াল টু বলা হয় ইনভেস্টমেন্ট। যখন রিয়েল সেভিংস ইনভেস্টমেন্ট আকারে কনভার্ট হবে, অর্থাৎ বলা যেতে পারে বিনিয়োগ হয়ে থাকবে ইনভেস্টমেন্ট, তখন সাধারণত কী হবে, সেখান থেকে কি ক্যাপিটাল ফর্মেশনের কনসেপ্টে চলে আসবে। অর্থাৎ যে ফিক্সড ক্যাপিটাল, সাধারণত ক্যাপিটাল ফর্মেশন বলতে দুটো পার্টে বলা হয়ে থাকে, ফিক্সড ক্যাপ প্লাস হচ্ছে ইনভেন্টরি। অর্থাৎ ধরা যাক তার এই যে 30 টাকা কোনো একটা কোম্পানি, এটি ধরা যাক ফিনান্সিয়াল মার্কেট, সেই ফিনান্সিয়াল মার্কেটে 30 টাকা রয়েছে এবং কোনো একটি কোম্পানি, ধরা যাক এক্স নামক কোম্পানি, সেই ফিনান্সিয়াল মার্কেটের কাছ থেকে 30 টাকা ঋণ চাইল। অর্থাৎ এই 30 টাকা ঋণ ফিনান্সিয়াল মার্কেট তখন এক্স কোম্পানিকে প্রোভাইড করলো এবং এই এক্স কোম্পানি ওই 30 টাকা দিয়ে সে কী করলো, মেশিনারি ক্রয় করলো প্লাস কিছু স্টক বা র মেটেরিয়ালস তিনি ক্রয় করলেন, এক্স কোম্পানি ক্রয় করলেন। তাহলে এই যে মেশিনারি এবং র মেটেরিয়ালের পারপাসে এই 30 টাকাটা ব্যয় হলো। অর্থাৎ এক্ষেত্রে যদি মেশিনারি এক্সিস্টিং কোনো এক্স কোম্পানির এক্সিস্টিং মেশিনারি থাকে, ধরা যাক ওয়াই একটি মেশিন, সেই ওয়াই মেশিনের সঙ্গে আরও একটি Y1 বলে মেশিন সংযুক্ত হলো এবং র মেটেরিয়াল যদি জেড হয় তার সঙ্গে Z1 র মেটেরিয়াল আরও সংযুক্ত হলো। অর্থাৎ এই যে সংযুক্তির পার্ট, এটিকে বলা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন, বা বলা যেতে পারে ইন অ্যাডিশান হয়েছে। যদি কোনো ক্যাপিটালের সঙ্গে ইন অ্যাডিশান হয়ে থাকে তখন সেই অ্যাডিশনাল পার্টটিকে বলা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন। বা যদি নতুনভাবে কোনো ক্যাপিটাল তৈরি হয়ে থাকে, এই ইনভেস্টমেন্ট যখন প্রকৃতপক্ষে কোনো প্রোডাকশন হাউসের কাছে যায়, গিয়ে সেটি যখন ক্যাপিটাল পারচেজে ব্যবহার হয়ে থাকে, তখন তাকে কিন্তু ক্যাপিটাল ফর্মেশন। অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এখানে ধরা যায় কে নামক ব্যক্তি এই সেভিংসটি করেছিলেন, এই সেভিংসটি চলে গেছে এক্স নামক একটি সংস্থার কাছে, যে কী করেছে, তার ফিক্সড ক্যাপিটাল কেনার পারপাসে ব্যয় করেছে, ইনভেন্টরি বা র মেটেরিয়াল বা অন্য স্টক কেনার পারপাসে ব্যবহার করেছে। তাহলে এই প্রসেসটিকে বলা হচ্ছে সেভিংস ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ফর্মেশন। এই ক্যাপিটাল ফর্মেশন পরে, এই ক্যাপিটাল ফর্মেশন হলে পরে অটোমেটিক্যালি জিডিপি বৃদ্ধি পাবে বা আউটপুট বৃদ্ধি পাবে। এবার আলোচনা করব রিলেশনশিপ এবং জিডিপি, মানি, সাপ্লাই অ্যান্ড ইনফ্লেশন। আমরা জিডিপির যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখতে পেয়েছিলাম সি প্লাস আই, স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখতে পেয়েছিলাম সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এন। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে আমরা এখানে সি বলতে যে প্রাইভেট কনজামশন সেগুলোকে বলেছিলাম, প্রাইভেট কনজামশন বলেছিলাম। জি বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলা হয়েছিল। আই বলতে এখানে ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল কনজামশন বলা হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল কনজামশন বলা হয়েছিল। আর এক্স অ্যান্ড এম মানে হচ্ছে যেটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ব্যালেন্স অফ পেমেন্টের, সেই ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্টের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, সেই এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্স সেটি এখানে সংযুক্ত হবে, তাহলে জিডিপি পাওয়া যাবে। তাহলে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যে কথাটি বলা হয়েছে, যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সাধারণত কোন ধরনের এক্সপেন্ডিচার হয়ে থাকে, সাধারণত আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 112তে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয়েছে। এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাধারণত কি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টকে সাধারণত কথায় বলা হয়ে থাকে বাজেট। এই বাজেটে সাধারণত কী থাকে, রিসিট অ্যান্ড পেমেন্ট বা এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচারে সাধারণত থাকে রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই রেভিনিউ এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি মোট সমষ্টি যদি এই রিসিপ্টের তুলনায়, অর্থাৎ যা আয় হয়েছে তার তুলনায় বেশি হয়, তাহলে আমি বলবো
ডেফিসিট, বাজেটারি ডেফিসিট হয়েছে বা ফিসক্যাল ডেফিসিট হয়েছে। এখন ফিসক্যাল ডেফিসিট হওয়ার কারণের জন্য সরকার যে তার মেশিনারি রান করানোর জন্য ডেভেলপমেন্টের পারপাসে তার যে ঘাটতি টাকাটা সেটি কী করে, ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে তিনি সেটি গ্রহণ করে বা ঋণ নিয়ে থাকে বা কারেন্সি প্রিন্ট করে থাকে। তা কীরকমভাবে ডেফিসিট ফিন্যান্সিং গভর্নমেন্ট করে থাকে? এক হচ্ছে কি বরোইং হতে পারে, বরোইং যেটিকে ইন্টারনাল বরোইং বলা যেতে পারে, ইন্টারনাল। অপরদিকে এক্সটার্নাল বরোইং হতে পারে, বরোইং হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কারেন্সি প্রিন্টিং। এই 3 রকমভাবে ডেফিসিট ফিন্যান্সিং করে থাকে বা অর্থ মার্কেট থেকে বা টাকা মার্কেট থেকে ঋণ নেয় বা নিজের কোষাগারে টাকা জমা রাখার প্রচেষ্টা করে বা তোলার চেষ্টা করে। তা এই যে বরোইং বা এক্সটার্নাল বরোইং বা কারেন্সি প্রিন্টিংয়ের যে বিষয়গুলো ঘটে থাকে তার ফলে কী হয়, মার্কেটে প্রচুর পরিমাণে মানি সাপ্লাই বেড়ে যায়। এই মানি সাপ্লাই বাড়ার ফলে অটোমেটিক্যালি সেখানে কী হয়, একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি হয়। এই ইনফ্লেশনারি প্রেশার হওয়ার ফলে কী হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি হয় এবং ইনফ্লেশন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে প্রপেন্সিটি টু সেভিংস সেটি কমে যায়। এটি কিন্তু কমে যায় এবং যার ফলে ইনভেস্টমেন্ট কিন্তু হ্রাস পায় বা বলা যেতে পারে ইনভেস্টাররা, যেহেতু দ্রব্যের দাম বেড়ে যায় সেই জন্য ইনভেস্টাররা আর ইনভেস্ট করার জন্য মোটিভেটেড হন না এবং এর ফলে ওভারঅল ইকোনমিতে একটি ইম্প্যাক্ট পড়ে। সেই জন্য মানি সাপ্লাই এবং ইনফ্লেশনকে ব্যালেন্স রাখা হয় যাতে সেভিংসটিকে যথাযথ পরিমাণে করা সম্ভব হয় এবং সেই সেভিংসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে যে ক্যাপিটাল ফর্মেশন এবং এই ক্যাপিটাল ফর্মেশনের মধ্যে দিয়ে দেশের যে আয় সেই আয় বৃদ্ধি করার প্রচেষ্টা করা হয়ে থাকে। এইগুলো জিডিপি, মানিটারি সাপ্লাই অ্যান্ড ইনফ্লেশনের খুব সিম্পল একটি রিলেশনশিপ। তাহলে আজকের যে জিডিপি নিয়ে যে মূল বক্তব্য ছিল সেটি হচ্ছে মেথড, জিডিপির কী রয়েছে, কী রয়েছে, সেক্টর কী কী সেক্টরের সঙ্গে সংযুক্ত রয়েছে, রিলেশনশিপ উইথ মানি সাপ্লাই অ্যান্ড ইনফ্লেশন এগুলো রয়েছে। এই বিষয়গুলো আজকে বলা হলো এবং সঙ্গে সরকারি যে এক্সপেন্ডিচার সেই এক্সপেন্ডিচারটা কীভাবে ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে ইনডাইরেক্টলি প্রভাব বিস্তার করে থাকে এবং যার ফলে ইনভেস্টমেন্টের উপর প্রভাব পড়ে এবং যা পরোক্ষভাবে জিডিপি হ্রাস ঘটাতে সহায়ক হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু জিডিপি আলোচনার ক্ষেত্রে আমি আজকে করলাম তোমাদের সামনে। আশা করি বুঝতে পেরেছ।